অ্যাপস্টিন নিয়ে তদন্তে মার্কিন কংগ্রেস কমিটির মুখোমুখি হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। 7 ঘণ্টা ধরে নেওয়া হয় জবানবন্দি। বর্ণবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে বরখাস্ত নিউ ইয়র্ক সিটির হান্টার কলেজের সহযোগী অধ্যাপক ফ্রিডম্যান। কিউবার উপর আরোপিত তেল নিষেধাজ্ঞা কিছুটা শিথিল যুক্তরাষ্ট্রের। হাভানার পরিস্থিতি খারাপ হলে পুরো অঞ্চলে প্রভাব ফেলবে, সতর্ক করল ক্যারিবিয়ান নেতারা। এবং যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মালবাহী ট্রাক জব্দ করল নিউ ইয়র্ক সিটি পুলিশ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের চ্যাপাকুয়ায় প্রায় 7 ঘণ্টা ধরে রুদ্ধদ্বার কক্ষে হিলারির জবানবন্দি নেওয়া হয়। পুরো সময়টাতে অ্যাপস্টিনের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি। শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে হিলারি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যাপস্টিনের ঘনিষ্ঠতা থেকে নজর সরাতেই তাকে জেরার মুখে ফেলেছে রিপাবলিকানরা। তবে হিলারির শুনানিতে সন্তুষ্ট হতে পারেনি বলে জানিয়েছেন কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার। শুক্রবার তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও এই কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। বর্ণবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে নিউ ইয়র্ক সিটির হান্টার কলেজের সহযোগী অধ্যাপক অ্যালিসন ফ্রিডম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হান্টার কলেজের সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ন্যান্সি ক্যান্টর। সম্প্রতি নিউ ইয়র্ক সিটি স্কুল ডিস্ট্রিক্টের কমিউনিটি এডুকেশন কাউন্সিল সিইসির ভার্চুয়াল বৈঠকের একটি ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই বৈঠকে ফ্রিডম্যান বলেছিলেন, কৃষ্ণাঙ্গরা এতটাই বোকা যে খারাপ স্কুলে পড়লে সেটিও তারা বুঝতে পারে না। তবে বিতর্কিত বক্তব্যটি বৈঠকের অংশ নয়। ওই সময় ভুলবশত মাইক্রোফোনটি আনমিউট হওয়ার ফলে এই বিতর্ক সৃষ্টি হয় বলে দাবি করেন ফ্রিডম্যান। এদিকে এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ও মেয়র জেরান মামদানি। আর এ ঘটনায় ফ্রিডম্যানকে আজীবন চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন সমালোচকদের অনেকেই। কিউবার উপর আরোপিত তেল নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, কিউবার অস্থিরতা শুধু দেশটিতে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে প্রভাব ফেলতে পারে। তিনি দাবি করেন, কমিউনিস্ট সরকারের দীর্ঘদিনের ভুল নীতি কিউবার ঐতিহাসিক অর্থনৈতিক সংকটের মূল কারণ। যুক্তরাষ্ট্র যেভাবে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছেন তা এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ক্যারিবিয়ান নেতারা সতর্ক করেছেন, কিউবার পরিস্থিতি আরও খারাপ হলে পুরো অঞ্চলে প্রভাব ফেলবে এবং অভিবাসন বৃদ্ধির কারণ হবে। জামাইকায় প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন, মানবিক সংকট কারোর জন্যই সহায়ক নয় এবং কিউবার দীর্ঘমেয়াদী সংকট দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অগ্নিসংযোগ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি উইহল তথা মালবাহী ট্রাক জব্দ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে ম্যানহাটনের মিড টাউনে ইস্ট 23rd স্ট্রিট থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিউ জার্সি ও পেনসিলভেনিয়াতে একটি অগ্নিসংযোগ ও হামলায় ট্রাকটি ব্যবহার করা হয়েছিল। পুলিশ বলছে, মিড টাউনের সড়কে ট্রাকটি চালকবিহীন পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটির চালককে আটকের অভিযান চালাচ্ছে এনওয়াইপিডি। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের 3য় দফার পরমাণু আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে ওমানি মধ্যস্থতাকারীরা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি জানিয়েছেন, উভয় পক্ষ নিজ নিজ রাজধানীতে আলোচনার পর আবারও বৈঠকে বসবে। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের আলোচনার কথা রয়েছে। আরেকদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কিছু বিষয়ে মিল থাকলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে।
ওয়াশিংটন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের দাবি করলেও কেবল পরমাণু ইস্যুতেই নমনীয়তা দেখাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকায় সামরিক বাহিনী ভুলবশত সীমান্ত নিরাপত্তা বাহিনীর একটি নজরদারি ড্রোন ভূপতিত করেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়। এদিকে এই ঘটনার পর সাময়িকভাবে আকাশসীমায় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাণিজ্যিক ফ্লাইটে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, সীমান্ত নিরাপত্তা বাহিনী ও বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সামরিক আকাশসীমায় সন্দেহজনক ড্রোন শনাক্ত হওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনাটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে ঘটেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2011 সাল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটে তখন টালমাটাল অবস্থা। স্মার্টফোন ও ইন্টারনেট সার্চের বাজারে পিছিয়ে পড়ার চাপে ছিলেন তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ বালমার। তাকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার আলোচনা চলছিল ভেতরে ভেতরে। আর সেই সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অস্থিরতার কেন্দ্রে উঠে আসে এক বিস্ময়কর নাম, কুখ্যাত যৌন অপরাধে অভিযুক্ত অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইন। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্ট। 2019 সালে ফেডারেল যৌন পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার আগে এপস্টিনের জীবন ও যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে নথি প্রকাশ করেছে তাতে দেখা যায় মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী খোঁজার প্রতিটি ধাপের খবর পেতেন তিনি। শুধু তথ্যই নয়, ভেতরের ব্যক্তিদের নিয়মিত পরামর্শও দিতেন। সেখানে উল্লেখ ছিল সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যিনি তখন দৈনন্দিন ব্যবস্থাপনা থেকে সরে গিয়েছিলেন, 9 মাসের জন্য আবারও সক্রিয়ভাবে মাইক্রোসফটে ফিরতে পারেন। নথি বলছে 2009 সালে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে 13 মাস কারাভোগের পর মুক্তি পান এপস্টেইন। এরপর সমাজে নিজের অবস্থান পুনর্গঠনে কর্পোরেট যোগাযোগ কাজে লাগান তিনি। বিশেষ করে মাইক্রোসফটের নীতি নির্ধারণী মহলে এক শক্ত বলয় গড়ে তুলতে সক্ষম হন তিনি। এই বলয়ে ছিলেন বিল গেটস ছাড়াও সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাথান মাইরভল্ট, উইন্ডোজ বিভাগের সাবেক প্রধান স্টিভেন সিনোফস্কি, প্রযুক্তি গবেষণা বিভাগের সাবেক নির্বাহী লিন্ডা স্টোন এবং পরিচালনা পর্ষদের সদস্য রিড হফম্যান। এমনকি বিল গেটসের ব্যক্তিগত বিনিয়োগ ও দাতব্য তহবিলের কর্মীরাও তার পরিচিত পরিমণ্ডলে ছিলেন। মাইক্রোসফটের যোগাযোগ প্রধান ফ্র্যাঙ্ক শ স্বীকার করেন, প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী সিনোফস্কি কোম্পানির গোপন ব্যবসায়িক তথ্য এপস্টিনের সঙ্গে শেয়ার করেছিলেন। গেটস জানিয়েছেন তিনি শুধু দাতব্য তহবিল সংগ্রহের জন্য এপস্টিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তবে এ সম্পর্ককে বড় ভুল বলে আখ্যা দিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কাছে এপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশ ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন রিড হফম্যান। মাইক্রোসফটের সঙ্গে এপস্টিনের প্রথম পরিচয় 1996 সালে সিয়াটল চিড়িয়াখানায় প্রখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিং এর সম্মানে আয়োজিত এক গালা নৈশভোজে তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সেমিনারে অর্থায়নের মাধ্যমে তিনি আরও ঘনিষ্ঠতা বাড়ান। নথি অনুযায়ী বিল গেটস যখন প্রথম এপস্টিনের সঙ্গে দেখা করা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তখন তার পক্ষে সাফাই গেয়েছিলেন নাথান মাইরভল্ট। 2012 সালে স্টিভেন সিনোফস্কির তত্ত্বাবধানে উইন্ডোজ 8 বাজারে আসে, যা বড় ধরনের সাফল্য পায়নি। প্রতিষ্ঠান ছাড়ার আগে সিনোফস্কি তার বিচ্ছেদ চুক্তি ও 2013 সালে পাওয়া $1,40,00,000 শর্ত এপস্টিনকে দেখান। এমনকি সারফেস ট্যাবলেটের বিক্রিতে ভরাডুবি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ ইমেইলও ফরওয়ার্ড করেন তিনি। রিড হফম্যানের মাধ্যমে প্রযুক্তি খাতে নতুন সংযোগ পান এপস্টিন। 2014 সালে তার ব্যক্তিগত দ্বীপে হফম্যানের সফর এবং নিউ ইয়র্কে বিল গেটসের সঙ্গে প্রাতরাশের বৈঠকের পরিকল্পনার কথাও নথিতে আছে। 2016 সালে মাইক্রোসফট $26.2 বিলিয়ন লিঙ্কডইন অধিগ্রহণের পর হফম্যানকে ব্যক্তিগত কর কমানোর পরামর্শ দেওয়ার প্রস্তাব দেন এপস্টিন। 2017 সালে হফম্যান মাইক্রোসফটের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং 18 সাল পর্যন্ত এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রকাশিত নথি বলছে, কর্পোরেট সংকটের সময় মাইক্রোসফটের অন্দরে বিস্তৃত যোগাযোগ করে তুলেছিলেন জেফ্রি এপস্টিন। এর মধ্যে সংশ্লিষ্ট অনেকেই পরে সম্পর্ক রাখাকে ভুল বলে স্বীকার করেছেন। তবুও কিভাবে দণ্ডিত এক ব্যক্তি একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে এত গভীরভাবে প্রবেশ করতে পেরেছিলেন, সে প্রশ্ন থেকেই যায়। বিনিয়ামিন, RTV। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।